আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার নতুন ভিডিওটি দেখছেন সবাইকে আজকের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না করা দেখাবো। আর এই মাংসটা কিন্তু এত সহজভাবে রান্না করলেও মাংসটা কিন্তু খেতে এত মজা লাগবে। আর দেখুন, আজকে কিন্তু আমি এখানে অনেক মাংস রান্না করব, যার জন্য এই মাংসটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে নতুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ কিন্তু আমি এই মাংসটি একটু রান্না করব অন্যরকম করে, খুব সহজভাবে। যারা নতুন রান্না করতে চান, নতুন রাঁধুনিরা আছেন, তো তারা কিন্তু একদম উপকারিত হবেন এই এই রেসিপিটি দেখলে। অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে মাংস নিয়েছি 6 কেজি। আর এখানে দেখুন কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি, আর এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজগুলোকে কিন্তু মাংসর অনুযায়ী, মাংসের যতটুকু পরিমাণ নেবেন সেই পরিমাণ অনুযায়ী কিন্তু পেঁয়াজটা দিবেন। কমিয়েও দেওয়া যাবে না, আবার খুব বেশি দেওয়া যাবে না। তো এখানে দেখুন আমি রসুন দিয়ে দিয়েছি, বেশ অনেকখানি রসুন দিয়ে দিয়েছি, দেখলে বুঝতে পারছেন। তো এতটা, যতটা মাংস, তো মাংস অনুযায়ী কিন্তু মশলার পরিমাণটা সেভাবে বাড়িয়ে দিতে হবে। তো দেখুন আমি এখানে হাফ কাপের মতো আদা বাটা দিয়েছি, আর এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ। আর কিছু জিরা আমি আস্ত দেবো, এই জন্য আমি জিরাটা একটু কম দিয়েছি। তো এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, আর এখানে গোটা জিরা দিলাম 2 টেবিল চামচ। এবার এখানে কিছু আস্ত মশলা দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছু গোলমরিচ, কালো গোলমরিচ। এবার দিয়ে আমি এখানে কিছু শুকনো জাল এভাবে চিড়ে চিড়ে দিয়েছি। তো শুকনো জালটা এভাবে দিলে কিন্তু এই মাংসগুলো খেতে খুব ভালো লাগে। যখন বেশি মাংস রান্না করবেন, এভাবে শুকনো মরিচটা কেটে কেটে দিবেন, দেখবেন এই মাংসটা কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এখানে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। তো মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমরা একটু ঝাল খেতে পছন্দ করি মাংসে, এই জন্য আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিলাম। একটু ঝাল ঝাল না হলে কিন্তু মাংস খেতে ভালো লাগে না। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিব। তো দিয়ে কিন্তু এখন আমি এখানে তেল দিয়ে দিব। তো তেলটাও কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এখানে যেহেতু 6 কেজি মাংস আমি নিয়েছি, তো মাংসের পরিমাণটা বুঝে কিন্তু আপনারা তেলটা অ্যাড করবেন। আর তেল যে যেমন খাবেন ঠিক সেইভাবেই দেওয়ার চেষ্টা করবেন। তবে মাংস জিনিসে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু মাংসটা দেখতে যেমন ভালো লাগে, মাংসটা খেতেও কিন্তু দারুণ লাগে। তো আমি এখানে আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা বলতে পারলাম না, কিন্তু আমি যতটুকু পরিমাণ মাংস নিয়েছি আমি আমার পরিমাণ মতো কিন্তু এখানে তেল দিয়ে নিয়েছি। তো এখানে দেখুন এখন আমি মাংসটাকে কিছুটা এভাবে মিশিয়ে নেব। তো এত মাংস হাত দিলে কিন্তু, হাত দিয়ে আসলে মাখানো যাবে না, যেহেতু হাঁড়িটা, যে পাতিলটা নিয়েছি এই পাতিলটা কিন্তু ভরা। তো এজন্য আমি একটু দেখুন এভাবে একটি লাকটি বলে না, এটা কাঠি বলে, যাই হোক, এটা দিয়ে কিন্তু আমি এভাবে সুন্দর করে মিশিয়ে নেব। মাংসটাকে এভাবে কিছুটা মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে দেখুন এখানে আমি এখন কিছু কলিজা নিয়েছি। তো এই কলিজাটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। আর এই কলিজাটা কিন্তু আমি আগে থেকে সুন্দর করে হলুদ দিয়ে, লবণ দিয়ে কিন্তু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। আর এই কলিজা থেকে কিন্তু অনেক নোংরা বেরোয়, যা আপনারা দেখলে কিন্তু খেতে চাইবেন না। তো এই কলিজাটা কিভাবে পরিষ্কার করতে হয়, তো এটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। কলিজা রান্নার এক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে কলিজাটা পরিষ্কার করতে হয়। তো বন্ধুরা, মাংসটা কিন্তু আমি এইভাবে সম্পূর্ণ মেখে নিয়েছি। মেখে কিন্তু এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিয়েছি, চুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। এখন কিন্তু এভাবে বলক উঠতে থাকবে। তো ঢাকা দিয়ে রাখবো বলক ওঠা পর্যন্ত। তো দেখুন মাংস কিন্তু বলক উঠে গিয়েছে। আর এভাবে হাঁড়ি ভরা মাংস রান্না করলে কিন্তু সেদ্ধ হতে খুব সময় লাগে না। মাংসটা এতটাই নরম হবে আপনারা ভাবতেই পারবেন না। আর অল্প টাইমে কিন্তু মাংসটা রান্না করা হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু এভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো এভাবেই কষাতে হবে। আর আমি মাংসটাকে কিন্তু পানি একদম ঝরিয়ে রেখেছিলাম, ধুয়ে একদম ঝুড়িতে দিয়ে আমি কিন্তু পানিটা একদম চেখে নিয়েছি। তারপরেও দেখবেন মাংস থেকে অনেক পানি বের হবে। তো এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে খুবই ভালোভাবে। তো বন্ধুরা, এইভাবেই শুধু ঢাকা দিয়ে কিছু সময় পর পর নেড়ে চেড়ে মাংসটা কিন্তু আমি এভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কত পানি বের হয়েছে, তাই না? তো এই পানিটা কিন্তু এভাবেই আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে জাল করে করে, আর মাংসটা কিন্তু সেই সঙ্গে সেদ্ধটা হয়ে যাবে।
আর এই মাংসটা আপনারা এভাবে রান্না করবেন, খুবই সিম্পল। দেখুন আমি এখানে কিন্তু সাধারণ যেসব মশলা দিয়েই মাংসটা রান্না করে আমি কিন্তু সেসব মশলাই দিয়েছি, এখানে কিন্তু বাড়তি কোনো মশলা দেয়নি, জয়ফল জয়ত্রী এগুলো কিছুই দেয়নি। তারপরও কিন্তু এই মাংসটা খেতে কিন্তু এতটাই মজা লাগে। আপনারা এভাবে অবশ্যই একদিন রান্না করে খাবেন, দেখবেন বুঝতে পারবেন যে মাংসটা খেতে কতটাই মজা। তো এভাবেই কিন্তু মাংসটা রান্না করলে খুবই মজা লাগে। তো বন্ধুরা আমি কিন্তু এভাবে আস্তে আস্তে মাংসটাকে এভাবে শুধু কষিয়েই নিব। তো কষাতে কষাতে এখানে দেখুন ঝোলটা যখন কমে আসবে তখন কিন্তু আমি এখানে কিছু আলু দিয়ে দিব। তো যে আলু খেতে পছন্দ করেন অবশ্যই আলু দিবেন, আর আলু না দিলেও কিন্তু এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা একটু আলু পছন্দ করি, এজন্য একটু গরু মাংসে একটু আলু না হলে ভালো লাগে না খেতে, যার জন্য একটু আলু দিই। তো আমি এখানে কিছু আলু দিয়ে দিলাম, তো দিয়ে আর একটু কষিয়ে নেব। তো আলুটা কিন্তু আমি একটু ঝোল ঝোল থাকতে দিয়েছি, যেহেতু আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু আমি চুই ঝাল দিব। তো খুলনার মানুষ চুই ঝাল ছাড়া কিন্তু গরু মাংস খেতে পারে না, আর এটা কিন্তু খুলনার ঐতিহ্য এই চুই ঝালটা। তো আমরা কিন্তু যখনই মাংসটা রান্না করি তখনই কিন্তু চুই ঝাল দেওয়ার চেষ্টা করি, অবশ্য এটা না দিলে আমরা কিন্তু মাংস খেয়ে একটুও স্বাদ পাই না। তো দেখুন আলুটাকে কিন্তু আমি কিছু সময় আগে দিয়েছি, কারণ মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। আর আলুটা যখন দিয়েছি তখন কিন্তু দিয়ে এই পর্যন্ত এই পর্যায়ে যখন আসছি আলুটা কিন্তু 3/2 ভাগ সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই চুই ঝালটা কিন্তু আলুর সঙ্গেই দিতে পারতাম কষাতে। তো চুই ঝালটা কিন্তু অনেক মোটা চুই ঝাল, দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে ফালি দিয়ে দিয়ে কেটেছি। তো এটা কিন্তু এখন দিয়েছি, দিয়ে মানে ঝোলের পানিটা দেওয়ার কিছু সময় আগে 2-3 মিনিট আগে, তারপরেও কিন্তু খাওয়ার সময় কিন্তু চুই ঝালটা একদম গলে যাবে। তো বন্ধুরা এই রকম মোটা মোটা চুই ঝাল যদি হয় তাহলে কিন্তু আপনারা ঝোলটা দিয়েও কিন্তু দিতে পারেন। অথচ আমি যখন দিয়েছি দেওয়ার পরে 2-3 মিনিট কিন্তু একটু নেড়ে নিয়েছি, তারপরে কিন্তু এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করব। ঝোলের পানিটা বলতে অল্প একটু পানি দেব। মাংসটা কিন্তু আমার যথেষ্ট সেদ্ধ হয়ে গিয়েছে, তো সামান্য একটু পানিটা দিব। পানিটা দিয়ে জাস্ট একটু বলক উঠবে, তারপরে কিন্তু এই বলক উঠাতে আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে দিলে আলুটাও যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু খুব ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর চুই ঝালটাও কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে। দেখুন চুই ঝালটা কিন্তু একদম কাঁচা কাঁচা আছে, এই অবস্থায় কিন্তু দিতে হবে। আর যদি ঝাল হয়, ডাল চুই ঝাল হলে কিন্তু সেটা আপনি আলুর সঙ্গে কষিয়ে দিতে পারবেন, কারণ সেটা কিন্তু অনেক শক্ত থাকে। আর এটা দিচ্ছি, এটা দিলে কিন্তু আলুটা গলে গেলেও যতটুকু নরম হয় তার থেকেও কিন্তু এই চুই ঝালটা একদম নরম হয়ে যাবে। তো বন্ধুরা এখানে দেখুন, এখানে যতটুকু পানি আমি দিয়েছিলাম ততটুকু পানি দেওয়ার পরে মাংসটা কিন্তু বলক উঠে গিয়েছে। আর এখানে আমি এখন একটু গরম মশলা বাটাটা দিয়ে দিব। তো এখানে গরম মশলার বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু আমি আস্ত গরম মশলা দিয়েছি তারপরেও কিন্তু এখানে একটু বাটা গরম মশলা দিতে হবে, না হলে মাংসটা কিন্তু ঠিকঠাক স্বাদ পাবেন না। তো আমি এখানে দেখুন আমি কিছু গরম মশলা বাটা নিয়ে নিয়েছি, এখানে আমি গরম মশলা বাটাটুকু দিয়ে দিব। তো এই গরম মশলাটা কিন্তু আমি দিয়েছি এখানে 1.5 টেবিল চামচ গরম মশলা বাটা দিয়েছি। গরম মশলাটা হচ্ছে এলাচ আর দারচিনি, আর কিছুই না। তো এখানে কিন্তু আমি অনেক মাংস রান্না করেছি 6 কেজি, তো সেই জন্য কিন্তু যতটুকু গরম মশলা দিয়েছি ততটুকুই কিন্তু ঠিক আছে। আর এখন কিন্তু দেখুন আস্তে আস্তে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, যে দমটা দিয়ে রেখেছি এই দমেই কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, চুই ঝালটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর দেখুন মাংসের উপরে যখন এভাবে তেলগুলো সব ভেসে উঠবে তখন কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। তো দেখুন মাংসটা কত সুন্দর কালার আসছে, দেখতে যে এতটাই মজা হয়েছে। আর মানে মজা যে মাংসটা হয়েছে দেখলেই বোঝা যাচ্ছে, লোভনীয় হয়েছে কালারটা। আর এত সহজ উপায়ে আপনারা মাংস রান্না করতে যারা নাও পারেন তারা অবশ্যই পারবেন, আর এই মাংসটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো দেখুন আমি সবশেষে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। আর এই গরুর মাংস বলুন যে কোনো তরকারিতে বলুন না কেন, এই ভাজা জিরার গুঁড়োটা দিলে কিন্তু এত সুন্দর একটা স্মেল আসবে, আর খেতে কিন্তু দারুণ লাগে এই ভাজা জিরার গুঁড়োর জন্য। তো দেখুন আমি সবশেষে একটু এভাবে হাঁড়িটা ধরে আমি সুন্দর করে একটু তেলটা যতটুকু ভেসে উঠেছে তেলটা কিন্তু আরও সুন্দর লাগবে একটু এভাবে নেড়ে চেড়ে দিলে। আর গরুর মাংসের উপরে কিন্তু এরকম তেল না থাকলে সে মাংস কিন্তু দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর মাংসটা যে এতটাই মজা হয়েছে দেখলে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা মজা হয়েছে।
তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আর যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেনি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি পিয়া, খুলনা থেকে আজকে আপনাদের নতুন রকম নতুন নিয়মে একটি মাংস রান্নার রেসিপি করে দেখাবো। আজকের এই মাংসটি আশা করছি সবার ভালো লাগবে। রান্নার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আজ আমি দেখুন এই মাংসটা রান্না করব একটু ভিন্ন পদ্ধতিতে। আর এই ভিন্ন পদ্ধতিতে মাংসটা রান্না করলে কিন্তু খেতে দারুণ মজা লাগবে। যারা এখনও এইভাবে রান্না করে খাননি তারা একবার হলেও আমার কথা শুনে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। রান্নাটা কিন্তু অসম্ভব মজা লাগবে এবং খুব টেস্টি লাগবে মাংসটা যদি এভাবে রান্না করে খান। তো এখানে কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর দেখুন এখানে 4-5টা তেজপাতা দিয়ে দিয়েছি, 5-6টা এলাচ, 2-3টা দারচিনি, 4-5টা লং, 4-5টা গোলমরিচ, আর এখানে বড় একটি শাহি এলাচ দিয়েছি, মানে কালো এলাচ দিয়েছি। দিয়ে কিন্তু তেলের পরে একটু দিয়েই এখন কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিব। তো পেঁয়াজটার সঙ্গে এই মশলাগুলোকে কিন্তু এখন একটু ভেজে নেব। তো আজকে আমি যে পদ্ধতিতে মাংসটা রান্না করব, এই পদ্ধতিতে কিন্তু মাংসটা রান্না করলে আসলে খেতে কিন্তু একটু ভিন্ন স্বাদের লাগে। সবসময় তো আমরা একই রকম মাংস রান্না করে খাই, তো একটু ডিফারেন্টভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসলে এই স্বাদটা যখন চেঞ্জ হয়ে যায় তখন দেখবেন নতুন নতুন একরকম স্বাদ লাগে মুখে, আর আসলে বেশ তৃপ্তির সাথে কিন্তু ভাত খাওয়া যায়। তো এই মাংসটা আজকে আমি যেভাবে রান্না করব, এই মাংসটা কিন্তু খেতে অসম্ভব মজা লেগেছে। আমি এই ফার্স্ট টাইম আমার বাসায় রান্না করেছি, তো খেয়ে সবাই কিন্তু খুবই প্রশংসা করেছে যে এই মাংসটা রান্নাটা অনেক মজা লেগেছে তাদের কাছে। তো দেখুন এখানে কিন্তু আমি প্রথমে 2 কেজি মাংস নিয়েছি। মাংস কলিজা একসঙ্গে নিয়েছি। তো কলিজাটাকে কিন্তু আলাদা আমি ক্লিন করে নিয়েছি, এখানে সেদ্ধ করে নিয়েছি আলাদা। নেওয়ার পরে তারপরে মাংসের সঙ্গে একটু সেদ্ধ করে নিয়েছি। তো মাংসটা আমি লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাংসটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। মাংসর গা থেকে একটু পানি বের হয়েছে, তো সম্পূর্ণ পানিটা কিন্তু আমি টানাইনি। যখন পানিটা খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে, যে এই পর্যায়ে রাখলে যে মাংসটা নষ্ট হয় না। অনেকে কিন্তু যাদের আগের কালের মা নানিরা যাদের যখন তখন ফ্রিজ ছিল না, তখন কিন্তু তারা এই পদ্ধতিতেই কিন্তু মাংস রান্না করতো। তো এভাবে দেখা যাচ্ছে মাংস এনে বেশি যদি মাংস নিয়ে আসতো বেশি করে, তো দেখা যাচ্ছে কিছুটা রেখে দিলে কিন্তু এই লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাংসটাকে রেখে দিত, আর এইভাবেই কিন্তু পরে রান্না করে খেত। তো এভাবেই কিন্তু মাংসটা রান্না করে খেয়ে দেখবেন, আসলে কিন্তু অনেক মজা লাগে। তো দেখুন আমি সেই তেলের পরে মাংসটাকে কিন্তু বেশ অনেক সময় কষিয়ে নিয়েছি। মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে। পানিটা যখন একটু টেনে গিয়েছে তখন কিন্তু আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি। 1 কাপের মতো রসুন বাটা দিয়েছি। আর এখানে 3 টেবিল চামচের মতো আদা বাটা দিয়েছি। আর 1 টেবিল চামচের একটু বেশি জিরা বাটা দিয়েছি। দিয়ে একে একে সব মশলা কিন্তু আমি এখন দিয়ে দেবো। মাংসের যে মশলা, এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ, আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব। তো মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেইভাবেই কিন্তু ঝালের পরিমাণটা দিবেন। তো আমি একটু মাংসটা ঝাল ঝাল করে রান্না করব, কারণ গরু মাংস একটু ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগে। তো খুব যে ঝাল হবে তা ঠিক না, মিডিয়ামভাবে ঝালটা হলে কিন্তু খেতে ভালো লাগে মাংসটা। তো যে খেতে ঝাল পছন্দ না করেন সে অল্প করে ঝাল দিবেন। তো এখানে দিয়ে দেখুন আমি লবণ আর হলুদটা দিয়ে কিন্তু এখন এই মাংসটাকে কিন্তু কষিয়ে নেব। তো রান্নাটা কিন্তু খুবই সহজ, কিন্তু একটু পদ্ধতিটা একটু চেঞ্জ করে রান্না করবেন, দেখবেন এইভাবে কৌশলে দেখবেন এত সুন্দর লাগবে খেতে। আর এই মাংসটা কিন্তু আসলেই এইভাবে জাল করে নিয়ে রান্না করলে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু একটু আলাদা আসে, আর খেতে কিন্তু একটু অন্যরকম লাগে। অন্যরকম লাগলেও মাংসটা কিন্তু আসলে খেতে অসম্ভব মজা লাগে। তো এখন দেখুন আমি এইভাবে একটু ঢেকে ঢেকে মাংসটাকে একটু কষিয়ে রান্নাটা করব। মাংস থেকে কিন্তু বেশ আরও পানি বের হবে, আর এই পানিটাই কিন্তু আমি মাংস
কষিয়ে নিব। মাংসতে কিন্তু এক্সট্রা আমি আর পানি দিব না, কারণ অল্প আছে কিন্তু মাংসটা ঢেকে ঢেকে রান্না করলে মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর আপনার মাংসটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে যাবে। তো দেখুন এই অবস্থায় কিন্তু এখন আমি এখানে কিছু চুই ঝাল আর আলু দিয়ে দিব। আলুটা যদি আপনারা না খেতে পছন্দ করেন তো না দিবেন, কিন্তু আলুটা দিলে ভালো লাগে মাংসটা, তো আমি আলু দিয়েই রান্না করছি। আর কিছু চুই ঝাল দিলাম, যেহেতু আমরা একটু চুই ঝাল খেতে পছন্দ করি। চুই ঝালটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে অবশ্যই দিবেন না। তো দেখুন মশলাটা কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু মশলাটা মাংসের সঙ্গে মানে গায়ে জড়িয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু আলুটা দিয়ে আমি কিন্তু এভাবেই কষিয়ে নিব। তো যতটুকু পানি মাংসের সঙ্গে আছে এই মাংসটার সঙ্গে এই পানিটুকু আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কষিয়ে নেব। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এক পর্যায়ে দেখুন এখানে কিন্তু মাংসটা আমার এখন কষানো হয়ে গিয়েছে, পানিটাও কিন্তু টেনে গিয়েছে, আর আলুটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এভাবেই ভালো করে একটু কষিয়ে আমি এখন কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। আর এই মাংসটা আগে থেকে যেহেতু একটু জাল করা, তা মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, এজন্য আমি এক্সট্রা কোনো পানি দিয়ে মাংসটাকে কিন্তু কষিয়ে নিলাম না। তো এই পানিতেই যতটুকু পানি বের হয়েছে মাংস থেকে ততটুকু পানিতেই কিন্তু মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি দেখুন ঝোলের পানিটা দিয়ে এখন বলকটা তুলে নিব, তারপরে কিন্তু রান্নাটা হয়ে যাবে। মাংসটা রান্না করা খুবই সহজ, তাই না? তো এভাবে এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মাংসটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বলক উঠে গিয়েছে, জাল কিন্তু অনেক সময় ধরে হচ্ছে। তো এই মাংসটা যে বলক উঠলেই যে মশলাটা দিতে হবে তা না, বলক ওঠার পরে মাংসটা খুব ভালো করে কিন্তু জাল হবে এভাবে। আর এইভাবেই কিন্তু সমস্ত মশলাটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যাবে, ঝোলে মিশে যাবে মাংসের সঙ্গে। আর বলক হয়ে যাওয়ার পরে দেখবেন যখন 6-7 মিনিট ধরে জাল করছেন সেই পর্যায়ে যে ঝোলটা একটু কমে কমে আসবে, ঠিক তখন আমি এখানে একটু গরম মশলা দিব নামানোর। আরও আমি নামাবো কিন্তু আরও 4-5 মিনিট পরে। তো নামানোর আগে এখানে কিছু গুঁড়ো গরম মশলা দিব, যেহেতু আমি আস্ত গরম মশলা কিন্তু আগে দিয়েছি। তো এখানে কিন্তু এলাচ আর দারচিনি কিন্তু গুঁড়ো করা, সঙ্গে একটু জিরা গুঁড়ো করা আছে, ভাজা জিরা একসঙ্গে গুঁড়ো করা। তো এই মশলাটা আপনারা একসঙ্গে কিছুটা বেশি করে একসঙ্গে ভেজে এটা গুঁড়া করে এটা কোটাতে রেখে দিতে পারেন। দেখা যাচ্ছে রোজ রোজ কিন্তু আপনার মাংস রান্না করার সময় এই মশলাটা গুঁড়ো না করলেও চলে। দেখা যাচ্ছে একসময় একটু বেশি করে রাখলে আপনি যখন মাংস রান্না করবেন তখন কিন্তু ওইখান থেকে একটু মশলাটা দিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এভাবেই রান্না করি, একসঙ্গে একটু বেশি মশলা করে রাখলে দেখা যাচ্ছে প্রতিনিয়ত তো আমাদের মাংস খাওয়াই লাগে, এজন্য আমি এটা সবসময় ঘরে তৈরি করে রেখে দিই। যখন লাগে আমি তখনই আমি ঠিক এখান থেকে একটু গুঁড়ো মশলা দিলেই কিন্তু হয়ে যায়। তো দেখুন মাংসটা নামানোর 5 মিনিট আগে আমি কিন্তু মশলাটা দিয়ে মাংসটা একটু জাল করে নিয়েছি, আর মাংসটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেভাবে ঝোলটা রাখবেন। তো দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে আর অসম্ভব টেস্টি হয়েছে এই মাংসটা। অবশ্যই এভাবে রান্না করে একবার হয়েও খেয়ে দেখবেন, একবার হলেও। যে মা নানিরা আগের কালে কেমনভাবে রান্না করতো, আসলে তাদের হাতে এতটাই মজা ছিল যে বলার ভাষাই থাকে না। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আজকের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের করে দেখাবো মজাদার স্বাদে গরুর মাংস। তো এই গরুর মাংসটা কিন্তু আজকে এমনভাবে রান্না করব যেটা আপনি এভাবে রান্না করে খেলে শুধু এভাবেই কিন্তু রান্না করে খেতে হবে এরকম মনে হবে আপনার কাছে। তো দেখুন এতটা স্বাদ এভাবে যদি গরু মাংস রান্না করেন, আর খেতে তো অসম্ভব মজাই লাগবে, আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? আর এরকমই হবে ঠিক আপনার রান্নাটা যদি আপনি ঠিকঠাক এভাবে রান্না করতে পারেন, আর খেয়ে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ করবে। তো বন্ধুরা তাহলে কিভাবে দেখুন আমি মাংসটা রান্না করব। তো তার জন্য আমি সর্বপ্রথম এখানে এই মশলাগুলো নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, কিছু জয়ত্রী আর কিছু জিরা। তো এটাকে আমি কিন্তু শুধু ভেজে নিয়ে তারপরে কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নেব ব্লেন্ডারে। তো এখন দেখুন এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। তো এখানে 2.5 কেজির মতো মাংস আছে। তো মাংসগুলোকে কিন্তু আমি ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি।
আর এখানে কিন্তু আমি কিছু কলিজা দিয়ে দিব, হাফ কেজি কলিজা। আমি এভাবে দেখুন কলিজাটাকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে কিন্তু কলিজাটাকে ফেলে দিয়েছি পানিটা। তো কলিজাটা কিন্তু রান্না করার আগে পানিটা ফেলে দিতে হয় সিদ্ধ করে। তা কলিজা থেকে কিন্তু অনেক খারাপ জিনিস বের হয়, যেটা দেখলে কিন্তু আপনার কলিজা খেতে ইচ্ছা করবে না। তো দেখুন বন্ধুরা, তো এখানে দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 7-8টার মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর এখানে রসুন কুচি করে দিয়েছি। তো আমি এখানে দেখুন 1 বাটির মতো রসুন দিয়েছি। তো এখানে 8-10টা রসুনের মতো আছে। আর কিছু জিরা দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন গোটা শুকনো মরিচ, গোটা কাঁচামরিচ। তো আজকে রান্নাটা কিন্তু সব এভাবে আমি কেটে ছেড়ে দেবো। তো এখানে দেখুন কিছু লং, কিছু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। তো দিয়ে এখন দেখুন আমি আস্তে আস্তে এখানে সব মশলাগুলো অ্যাড করব। কিছু তেজপাতা দিয়ে দিলাম, আর দিব শুকনো গুঁড়ো মশলা। এখানে উঁচু 2 চা চামচ আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমন খাবেন ঠিক সেইভাবে দিবেন। তো আমি কিন্তু এখানে মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করবো, এই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে একটু আদা বাটা দিয়ে দিব। তো এখানে আদা বাটা দেখুন আমি উঁচু 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দেব। দিয়ে এখন লবণ হলুদ সব কিছুই দিয়ে দেব। তো এখানে 1 টেবিল চামচের একটু কম জিরা বাটা দিয়েছি, যেহেতু আমি গোটা জিরা দিয়েছি। আর এখানে অল্প করে একটু জিরা বাটা দিয়ে দেব। দিয়ে এবার হলুদটা দিয়ে দিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এখন আমি এখানে তেল দিয়ে দিব। তো বন্ধুরা, আমি এখানে দেখুন এই যে বাটি নিয়েছি, এই বাটির এখানে 2 বাটি তেল দিয়ে দিব। তো এই বাটিতে এখানে কিন্তু 100 গ্রামের মতো তেল ধরে। তো এখানে 2 বাটি তেল দিয়ে দিব। তো এখানে 200 গ্রামের মতো তেল দেওয়া পড়েছে। তো 200 গ্রামে একটু বেশি বেশি হবে, সেইভাবে কিন্তু আমি তেলটা দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু আমি মাংসটাকে কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। তো যারা হাতে মাখতে ভয় পান, এই যে ঝাল লাগবে হাতে, তারা আপনারা হ্যান্ড গ্লাভস পরে নেবেন। আর আরেকটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিয়ে আপনারা একটা খুন্তি বা প্যাচেলোর মাধ্যমে কিন্তু আপনারা এটা মাখিয়ে নিতে পারেন। তো আমি দেখুন হাত দিয়ে এভাবে সুন্দর করে মাংসটাকে খুব ভালো করে মেখে নেব। আর এইভাবে মাংস মাখিয়ে রান্না করলে এই মাংসটার টেস্ট যে এতটা ভালো আসবে। আর আমি এই যে গোটা গোটা মশলা দিয়েছি, এই গোটা গোটা মশলা দিয়ে কিন্তু এভাবে মাংস রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। মাংসটা খেতে যে এত মজা আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যদি এভাবে রান্না করে খান। তো মাংসটা কিন্তু আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দেখুন হাতটা ধুয়ে জাস্ট একটু এইভাবে ছিটা পানি দিয়ে দিব, যাতে আমার হাতে যে মশলাটা লেগে আছে মশলাটা যাতে ধুয়ে যায় এজন্য। তো এভাবে কিন্তু আমি মাংসটাকে মেখে সঙ্গে সঙ্গে চড়িয়ে দেব ঢাকা দিয়ে। এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নাই। তো আপনারা চাইলে আধা ঘন্টা রেস্টে রাখতে পারেন এভাবে ম্যারিনেশনটা করে। তো আমি কিন্তু সেটা রাখবো না। তো দেখুন মাংসটা কিন্তু আমি জাল করে দেখুন বলক উঠে গিয়েছে। তো এখন এভাবে শুধু জাল করে করে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন মাংসটা থেকে কত পানি বের হয়ে আসছে, তাই না? তো এভাবেই কিন্তু মাংস থেকে পানি বের হয়ে আসবে, আরও পানি বের হবে আস্তে আস্তে। তো যাই হোক, আমি মাংসতে কোনো পানি দিব না, এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা আমি কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন কষাতে কষাতে আমি আপনাদের মাঝে মাঝে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই মাংসটা এভাবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা রান্না করে নিতে হবে। তো মাংসটা আমি কিন্তু মাঝারি আঁচে রান্না করছি, যেহেতু মাংসটা আমি পানি দিব না, এই পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এজন্য কিন্তু আমি মিডিয়াম থেকে সামান্য একটু কমিয়ে রেখেছি চুলার আঁচটা দিয়ে, এই আঁচেই কিন্তু আমি মাংস রান্না করছি। তো এভাবেই কিন্তু মাংস রান্না করবেন, দেখবেন খুব সহজে মাংসটা গলে যাবে, খুব সহজভাবে সেদ্ধ হয়ে যাবে এই আঁচে যদি আপনারা মাংসটা রান্না করেন। তো দেখুন এখন কিন্তু মাংসের ঝোলটা কিন্তু পুরো শুকিয়ে গিয়েছে। আর এখন দেখুন পুরো তেল উপরে ভেসে আসছে, মাংসের উপরে তেলটা ভেসে আসছে। তো এখন কিন্তু আমি এই সময় কিছু আলু দিয়ে দেব। তো দেখুন আলুগুলো কিন্তু আমি ভেজে রেখেছিলাম আগে থেকে। তো এই ভাজা আলুগুলো কিন্তু এখন দিয়ে মাংসটার সঙ্গে কিন্তু আলুটাকে ভালো করে কষিয়ে নেব। তো মাংসটা যতটুকু ঝোল ঝোল আছে, সামান্য একটু ঝোল ঝোল আছে, তো এটাও টেনে যাবে আর আলুটা দিয়ে মাংসটা কিন্তু কষানো আমার হয়ে যাবে।
তো এই মাংসটা দেখুন আমি যত গোটা মশলা দিয়েছি সব কিন্তু গলে গিয়েছে। দেখুন বন্ধুরা, কোনো মশলা কিন্তু আস্ত নেই। আর এই মাংসটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগে যদি এভাবে রান্না করে খান এই গোটা মশলা দিয়ে। সবসময় তো আমরা বাটা মশলার মাংস খাই, তো এভাবে দেখবেন যখন গোটা মশলা দিয়ে মাংসটা রান্না করবেন এর স্মেলটা একটু আলাদা আসবে আর খেতে কিন্তু দারুণ মজা লাগবে। তো দেখুন মশলাটার সঙ্গে কিন্তু মাংসটা কিন্তু আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই অবস্থায় আমি এখন সামান্য একটু ঝোল দিয়ে দেব। তো ঝোলটা দিয়ে সামান্য, দেখুন আমি যতটুকু পানি দিয়েছি তো এইটুকু পানিতেই কিন্তু হয়ে যাবে মাংসটা। তো আমি মাংসটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট এখন অল্প একটু পানি দিয়ে এখন আমি একটু জাল করে নিব মাংসটা রান্না শেষ হওয়া পর্যন্ত। তো দেখুন আর কিন্তু আমি ঝোলের পানি দেব না, এতটুকু পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে আমি বাকি রান্নাটা করে নেব। তো দেখুন বন্ধুরা, জাল উঠে যাওয়ার পরে যখন বলক উঠে গিয়েছে মাংসটা ঝোল দেওয়ার পরে, তখন আমি এখানে 2-3 মিনিট কিন্তু মাংসটা জাল করে নিয়েছি। তো এখানে দেখুন এখন আমি মশলা দেব। তো এখানে আমি যে মশলাটা সর্বপ্রথম আমি ভেজে নিয়েছিলাম, ভেজে যে গুঁড়ো করা বলেছিলাম, তো সেই মশলাটাকে কিন্তু আমি ভেজে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটা আমি এখানে উঁচু উঁচু করে 2 চা চামচ দিয়ে দিব। তো এই মশলাটা এই যে আমি মাংসের ভিতরে দিয়েছি, আর কিন্তু আমি কোনো গরম মশলা টশলা কিচ্ছু দিব না। তো এই মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু ঢাকা দিয়ে মাংসটা কিন্তু রান্না করে নেব, মাংসটা আরও মজে যাবে। তো এভাবে আপনারা মাংসটা রান্না করবেন, দেখবেন এতটাই মজা পাবেন, আপনাদের কি বলবো। তো রান্না করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার অবশ্যই কিন্তু ভালো লাগবে যদি আপনারা এভাবে রান্না করে খান। তো বন্ধুরা, শেষ লুক দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিই। মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। কত সুন্দর দেখুন মাংসটার কালার আসছে, আর দেখতে যে জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগে সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে গরু মাংসটা। আর এভাবে যে রান্না করবেন, এভাবে রান্না করলে আসলে কিন্তু গরু মাংসটা খেতে দারুণ মজা লাগে। তো সবশেষে আমি এখানে যে গুঁড়ো মশলাটাই আমি ব্যবহার করেছি মাংসে, আমি ঠিক সেই গুঁড়ো মশলাটা একটু উপর থেকে ছড়িয়ে দেব। আলাদাভাবে এই মশলাটার একটা ফ্লেভার ছড়িয়ে যাবে, আরও ভালো লাগবে খেতে। সামান্য বেশি দেব না, খুব কম করেই আমি দিব। তো নিয়মিত এমন দুর্দান্ত মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে উৎসাহ দেয় নতুন ভিডিও তৈরি করার জন্য। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা দেখুন, আজ আমি এত সুন্দর করে গরুর মাংস রান্না করব, বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস রান্না করব। এই মাংসটা খেতে একদম বিয়েবাড়ির সাথে লাগবে। তো বিয়েবাড়ির মাংসটা খেতে যেমন ঘ্রাণ স্বাদ যেমন লাগে, ঠিক সেম একই রকম লাগবে এই মাংসটা যদি আপনারা এইভাবেই রান্না করেন। তো চলুন কিভাবে মাংসটি রান্না করব দেখে নেবেন। তো আমি এখানে দেখুন, আমি খুব সহজভাবে আপনাদের এই মাংসটি রান্না করে দেখাবো। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি। তো এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। তো মাংসগুলো দেখুন এভাবে বড় বড় পিস অবস্থায় আছে। আমি মাংসটা কাটিনি, এভাবেই আমি আজকে মাংসটা রান্না করব। তা চলুন তাহলে কিভাবে মাংসটা রান্না করব আমরা দেখে নেই। এখানে আমি কড়াই গরম করতে দিয়েছি। তো দেখুন এখানে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি। তো প্রথমে দেখুন এখানে 8-10টা গোলমরিচ দিয়েছি, 7-8টার মতো লবঙ্গ, 7-8টা এলাচ, 2-3টা দারচিনি, আর এখানে 2টা জয়ত্রী, আর একটা বড় এলাচ দিয়েছি। বড় এলাচ মানে কালো এলাচ। তো এটা দিয়ে এখন আমি এই শুকনো উপকরণগুলো
আমি কড়াইতে ভেজে নেব। তো সঙ্গে দেখুন আমি এখানে 1 টেবিল চামচ জিরা দিয়েছি। জিরাটাও এই মশলার সঙ্গে ভেজে একসঙ্গে গুঁড়ো করে নেব। তো মশলাটাকে এখন আমি ভালো করে ভেজে নেব। তো এখানে দেখুন এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো তেলটা দিয়ে দিয়েছি। তো তেল দিয়ে দেখুন এখন এখানে আমি একটু তেজপাতা দিয়ে দিব। তো এখানে 2-3টা তেজপাতা দিয়ে দিব আর এখানে দিব কিছু পেঁয়াজ কুচি। তো আমি এখানে 1 কাপেরও একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে এখন একটু তেলের পরে ভালো করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা আমি কিছু সময় ভেজে নিয়েছি। তো এখানে পেঁয়াজটা যে আপনার ব্রাউন কালার করে নিতে হবে এমন কোনো কথা নাই, যেভাবে হোক একটু ভেজে নিলেই হচ্ছে। তো দেখুন এখানে আমি এখন একটু মশলা দিব। তো এখানে 1.5 টেবিল চামচ আদা দিব আর দিব 1 কাপের মতো রসুন বাটা। তো রসুনটা আমার ফ্রিজে ছিল এজন্য একটু জমেছিল। তো বন্ধুরা এখানে রসুন আর আদাটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা আর দিব 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। বন্ধুরা মাংসটা আমি একটু ঝাল ঝাল রান্না করব, এজন্য আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিব। আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দিয়ে দিবেন। তো এখানে আমি 4 চা চামচ ঝালের গুঁড়া দিয়ে দেব। এখানে দেখুন লাল মরিচের গুঁড়াটা নিয়েছি, এটা আমি দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে সামান্য একটু পানি দেব। তো পানিটা দিয়ে আমি এবারে মশলাটার ভেতরে লবণ আর হলুদটা দিয়ে দিব। তো আমি এখানে স্বাদ মতো লবণ দেব আর 2 চা চামচ হলুদ দেব। দিয়ে এখন মশলাটাকে কিছু সময় একটু কষিয়ে নেব। তো দেখুন মশলাটা আমি কিছু সময় কষিয়ে নিয়েছি। তো এখন আমি মাংসগুলোকে মশলার ভিতরে দিয়ে দেব। তো দিয়ে মাংসটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তো মাংস থেকে আস্তে আস্তে পানি বের হয়ে আসবে। তো পানি বের হয়ে আসার পরে আমি আপনাদের দেখাবো। তো এই মাংসটা কিছু সময় পর পর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে। তো মাংসটা এভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটা এভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে কষিয়ে কষিয়ে এভাবে মাংসটাকে রান্না করতে হবে। তো বন্ধুরা মাংসটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন নেড়ে চেড়ে নিয়েছি। তো ঢাকা দেওয়ার আগে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। তো দেখুন কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে এভাবে কেটে দিয়েছি, যে কাঁচামরিচের একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা মাংসের সাথে মিশে যাবে আর মাংসটা খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা এখন আমি মাংসটাকে ঢাকা দিয়ে রাখবো। তো এইভাবে ঢেকে ঢেকেই মাংসটা রান্না করতে হবে। তো দেখুন মাংসটা আমি রান্না করছি, এটা মাঝারি আছে মাংসটা রান্না করছি। মাঝারি আছে রান্না করলে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে ভেতরটা পর্যন্ত, আর মাংসটা খেতেও খুব ভালো লাগবে। তো দেখুন এভাবে মাংসটাকে আমি কষিয়ে নেব। তো মাংস থেকে দেখুন ভালোই পানি বের হয়ে আসছে। তো যত সময় আমার মাংসটা কষানো ঠিক মতো না হবে তত সময় আমি এখানে একটু পানি দিব না। তো এই মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে একটু পানি অ্যাড করব। তো দেখুন মাংসটা আমার বেশ সময় কষানো হয়ে গিয়েছে। এখানে আমি প্রায় 15-20 মিনিট আমি কষিয়ে নিয়েছি। মাংস থেকে বেশ অনেকটা পানি বের হয়ে আসছিল। তো আমি এই কষানোটা খুব বেশি কষাবো না, আমি এখন এখানে পানি দিয়ে দিব। তো মাংসটা একটু সেদ্ধ হওয়ার জন্য। তো মাংসটা এত সুন্দরভাবে সেদ্ধ হবে যে আপনি হাত দিয়ে একটু চিপ দিলেই মাংসটা ছাড়িয়ে যাবে। আমি সেইভাবে একটু নরম নরম করে রান্না করব, এই জন্য আমি একটু পানিটা বেশি দিয়েছি। তো পানিটা দিয়ে এখন আমি মাঝারি আছে এভাবে ঢেকে ঢেকে মাংসটাকে জাল করব। তো দেখুন মাংসটাকে এভাবেই রান্না করতে হবে। এই কিছু সময় পর পর মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এভাবে জাল করতে হবে। তো দেখুন মাংসটাকে এইভাবেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি দেখুন এখন
প্রায় কষানো হয়ে আসছে। এখানে আমি কিছু চুই ঝাল দিয়ে দিব। তো চুই ঝালটা অপশনাল, আপনারা চাইলে দিবেন, না চাইলে অপশনাল, এটা নাও দিতে পারেন। তো আমরা একটু চুই ঝাল দিয়ে মাংসটা খেতে পছন্দ করি, এজন্য এখানে চুই ঝাল দিয়েছি। আর এখানে যে মশলাটা শুরুতেই ভেজে নিয়েছিলাম সেই মশলাটা কিছুটা গুঁড়ো করে নিয়েছি। তো বন্ধুরা, সম্পূর্ণ মশলাটা দিব না, আমি অর্ধেকটা মাংসের ভিতরে এখন দিয়ে দিলাম, বাকিটা আমি মাংসটা নামানোর আগে দিব। তো দেখুন এভাবে দিয়ে এখন মাংসটাকে আমি খুব ভালোভাবে এখন কষিয়ে নেব, ঝোলটা পুরো টেনে যাবে। এভাবে আমি মাংসটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব। তো দেখুন মাংসটা কিভাবে আমার কষানো হয়ে গিয়েছে। তো দেখুন এখন এই লুকটা দেখুন, মাংসের কালারটা কত সুন্দর আসছে, দেখতে এতটা লোভনীয় লাগছে আর খেতে এত মজা। তো এইভাবে মাংসটা আপনারা রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, মাংসটা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেবো, সামান্য একটু পানি দেব, ঝোল ঠিক না, এটা আমি মাংসটা কষা কষা করে রান্না করব। তো যেহেতু আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে মাংসটাকে প্রথমে একটু কষিয়ে নিয়েছি, এজন্য সামান্য একটু পানি দিয়ে এখন এই পানিটাকে সম্পূর্ণ টানিয়ে ফেলবো। সম্পূর্ণ টানিয়ে ফেলে শুধু তেলটাকে যখন ফুটে উঠবে তেলটা, তখন আমার মাংসটা রান্না হয়ে যাবে। তো দেখুন আমি সুন্দর করে এই মাংসের ভিতরে সামান্য একটু পানি দিয়ে পানিটা বলক উঠিয়ে দেখুন টানিয়ে ফেলবো। তো দেখুন মাংসটা প্রায় আমার হয়ে আসছে। তো মাংসটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন মাংসটা আমার খুবই সুন্দর হয়েছে, কালারটা অসম্ভব সুন্দর আসছে। জানি না ক্যামেরায় কেমন লাগছে, তবে বাস্তবে মাংসটার কালারটা অনেক সুন্দর আসছে। তো দেখুন আমি বাকি মশলাটাকে এখন আমি দিয়ে দেব। বাকি মশলাটাকে এখন আমি মাংসের ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে মাংসটাকে নামিয়ে ফেলবো। তো মাংসটা আমার পুরো রান্নাটা হয়ে গিয়েছে। তো দেখুন বিয়েবাড়ির মতন মাংসটা রান্না দেখতে কি লাগছে, তো খেতেও অসম্ভব মজা। এভাবে আপনারা মাংসটা রান্না করবেন, তো দেখবেন বিয়েবাড়ির মতন ঠিকঠাক স্বাদটা পাবেন। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাকে ফেসবুকে ফলো করবেন, লিংক আমার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।